হ্যালো বন্ধুরা, আমি ডক্টর ফাতেমা তাবাসসুম আনাম কাজ করছি হেলথ অ্যাক্টিভিস্ট এবং পাবলিক রিলেশন অফিসার হিসেবে টুথ ফেয়ারি ফাউন্ডেশনে। আজকে আমাদের সাথে আছেন ডক্টর অনির্বাণ চ্যাটার্জি, যিনি কিনা বর্তমানে ব্যাঙ্গালোরে প্রফেসর হিসেবে এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট পেরিওডন্টোলজি এবং ইমপ্ল্যান্টোলজি ডিপার্টমেন্টে কাজ করছেন। তো প্রথমেই স্যারের কাছে আমার প্রশ্ন থাকবে, স্যার কেমন আছেন? আমি তো ভালো। তুমি কেমন আছো? জি, আমিও স্যার ভালো। বাংলাদেশে এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো। নিজের মতন, নিজের বাড়ির মতন। ব্যাঙ্গালোরে যেরকম আছি সেরকম ওর থেকে আরো ভালো লাগলো, কারণ কি বাংলাদেশের হসপিটালিটি ইজ ভেরি গুড। আর তারপরে এটা তো আমার সেকেন্ড টাইম ভিজিট। ফার্স্ট টাইম যখন এসেছিলাম ডক্টর অ্যালভি, টুথ ফেরি, সজীব, তারপরে ডক্টর সত্তার, মানে যারা ইনভিটেশন করে এনেছিল, খুবই ভালো। এখন এই এই মুহূর্তে 3 বছরের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে কমার্শিয়ালি ডেভেলপমেন্ট, মানে দেশের অনেক ইমপ্রুভমেন্ট দেখেছি। তাছাড়াও ডেন্টিস্ট্রিও আমি যা দেখলাম অনেকটা ইমপ্রুভ করেছে, অনেক ফরওয়ার্ড হয়ে গেছে। দ্যাট ইজ আ গুড সাইন ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইকোনমি অফ দ্য কান্ট্রি। স্যার একটা প্রশ্ন করতে চাই। আমাদের এই টুথ ফেরি ফাউন্ডেশনের যে উদ্যোগ, প্রত্যেকটা ডক্টর মিলে ওনাদের সবার যে একটা পার্টিসিপেশন, আপনার কেমন লাগে এই ফাউন্ডেশন? আমরা যে একটু ছোট পরিসরে শুরু করলাম, হয়তো ভবিষ্যতে একদিন অনেক বড় হবে, আমরা সেটা আশা করি। আপনার কেমন লাগে যে সবার এই যে ছোট ছোট করে উদ্যোগ বাংলাদেশের ডেন্টিস্ট্রিকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার, কেমন লাগে টুথ ফেরি ফাউন্ডেশনের কাজগুলা? এটা খুবই ভালো। মানে ফাউন্ডেশন করেছে আন্ডার ডাইরেকশন অফ, মানে সবাই মিলে। অ্যালবি আছে, মানে আমি যাদের যা জানি, তন্ময়, তারপরে সজীব, অল ইয়াংস্টার্স, ইয়াং ব্লাড, খুব ভালো করছে ডেন্টাল ফ্যাটার্নিটির জন্য, ফর দ্য জেনারেল পাবলিকের জন্য। এটা একটা ফাউন্ডেশন, মানে যেটা মনে হয় আগে ছিল না ঢাকাতে। ফার্স্ট টাইম এরা মিলে করেছে। তো ইয়াং ব্লাডের সবসময় এটা থাকে ফর বেটার ইমপ্রুভমেন্ট, সোসাইটির দিকে ইমপ্রুভ করবার জন্য। জেনারেল পাবলিকের যেটা গভর্নমেন্টের করা উচিত, জেনারেল পাবলিক দেরা টুথ ফেরি ফাউন্ডেশন করছে। যাতে কি হচ্ছে কি, এই যে 3 বছরে আমি আগে যেটা দেখে গেছিলাম, এখন মধ্যে অনেক ট্রিটমেন্ট প্ল্যানিং করছে। আমি তো ফেসবুকেও দেখি, ফলো করতে থাকি। ফর জেনারেল পাবলিকের জন্য খুব ভালো ট্রিটমেন্ট করছে। তারপরে অ্যাওয়ারনেস যেটা দরকার, যেটা আমাদের মানে বাংলাদেশে মেইনলি ডেন্টাল অ্যাওয়ারনেস খুবই খুবই দরকার। কি হয়, দাঁত ব্যথা হলে অনেক অনেক লোকেরা আছে, দাঁত ব্যথাতেও জেনারেল ফিজিশিয়ানের কাছে যায় যে আমার দাঁতে ব্যথা। বুঝতে পারে না কার ডেন্টিস্ট, কাছে যাবে। হ্যাঁ, ডেন্টাল এই অ্যাওয়ারনেসটা যে ডেন্টিস্টের কাছে আসা উচিত। তারপরে কিভাবে রেগুলারলি কতবার ব্রাশ করা উচিত, এইগুলো টুথ ফেরি ইয়ে দিয়ে, মানে ফাউন্ডেশন দিয়ে অনেক ভালো কাজ হচ্ছে। যেটা আরো, মানে আরো নেক্সট ইয়ার ইভেন বেটার। তারপর টুথ ফেরি দেয়ার প্ল্যানিং, মানে ওরা প্ল্যান করছে যে একটা কোনো হ্যান্ডস অন কোর্স করানো ফর আ জেনারেল ডেন্টিস্ট টু লার্ন। এটা মানে খুবই আহ, মানে কি বলবো, মানে ইটস আ ডেফিনেটলি একটা ফুলফিলমেন্ট ফর দ্য বেটারমেন্ট, সোসাইটির বেটারমেন্টের জন্য। আর ডেন্টিস্টদের জন্য হেল্প হচ্ছে এটাতে, উইদাউট এনি জানে মানে ইয়ে করে, কোনো ইয়ে না নিয়ে, মানে নিজের নিজের স্বার্থপরতার জন্য না করে, এ টুথ ফেরি ইজ টেকিং ইট আপ ইন আ বিগার ওয়ে। জি, আপনি তো স্যার অনেক দিন ধরে ইন্ডিয়াতে কাজ করছেন। না, আমি তো বর্ন ইন্ডিয়ান, আমি তো বর্ন ইন্ডিয়ান, ইন্ডিয়ানই। হ্যাঁ হ্যাঁ। তা অবশ্যই। তা আপনার কি মনে হয় ইন্ডিয়াতে স্যার অগ্রগতি কেমন এই ডেন্টিস্ট্রি নিয়ে? দেখো দেন, এখন সত্যি কথা বলতে অ্যাট প্রেজেন্ট সিনারিও, মানে ইন্ডিয়া ইজ মাচ ইমপ্রুভ সব দিক থেকে। কেন কি, বাংলাদেশ 50 বছর হলো, 71। এই 50 বছরের ডেভেলপমেন্টে ইন্ডিয়ার তো হাত আছে। তো সেই জন্য ইন্ডিয়ার যে ডেভেলপমেন্ট হচ্ছে, ইট ইজ গোয়িং এট এ ভেরি ফাস্ট ফার্স্ট ওয়ে। পেস। ইয়েস, সেরকম সব দিকে যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এরকম বলি, আমি 3 বছর আগে দেখেছিলাম এত ফ্লাইওভার ছিল না।
জ্যাম ছিল, আরো জ্যাম ছিল, এখন ফ্লাইওভার এতগুলো হয়ে গেছে, ইটস ফর দ্য ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টেরও একটা প্লাস পয়েন্ট থাকে, মাইনাস পয়েন্ট থাকে। সেরকম ডেন্টিস্ট্রিরও ইন্ডিয়াতে যেরকম ডেভেলপমেন্ট হয়েছে সেরকম বাংলাদেশেও অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু অ্যাট হোয়াট পেসে হচ্ছে সেটা দেখা দরকার। যেরকম আগে অত ইমপ্ল্যান্ট হতো না, ঠিক আছে, এখন অনেক ইমপ্ল্যান্ট বাংলাদেশে, মানে ঢাকাতে দেখলাম যে চিটাগংয়ে অনেক অনেক ডেন্টিস্টরা ইমপ্ল্যান্ট লাগাচ্ছে। কিন্তু যেটাতে আমার স্পেশালাইজেশন পেরিওডন্টোলজি, মানে গামস, মাড়ি আর বোন, তো সেই সেই সাবজেক্টের উপরে এখানে একদম জিরো। কেন কি অলমোস্ট 90% অফ দ্য পপুলেশন হ্যাজ গাম প্রবলেম, যেটা কি ওয়ার্ল্ড ওয়াইড, মানে এনি ডেভেলপড কান্ট্রি হ্যাজ 70%, ইন্ডিয়া হ্যাজ 80%, and Bangladesh has 90%. That according to রেকর্ডের হিসেবে, ইটস নট দ্যাট আমার প্রোডাকশন নয়। তো এখন যদি এই যে ওরাল হাইজিন যেটা আমরা বলি, মানে স্বচ্ছতা মুখের মেনটেন করা, এটা খুবই জরুরি। কেন কি যদি ওরাল হাইজিন যদি ক্লিন, মানে মুখটা যদি ভালো পরিষ্কার না থাকে, ওটার থেকে ডায়াবেটিস হতে পারে একটা, কার্ডিয়াক ডিজিজ হয়, তারপরে লাং ডিজিজ হয়, কিডনি ফেলিওর হয়, আর প্রেগনেন্ট উমেনদের, মানে যারা প্রেগনেন্ট উমেনদের প্রিটার্ম লো বার্থ ওয়েট ডেলিভারি, মানে 9 মাসের জায়গায় 7 মাসে ডেলিভারি 6 হবে, মাসে হয়ে যাচ্ছে। 6 মাসে হয়ে যাচ্ছে। আর অ্যাকর্ডিং টু ডক্টর এজে খান, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির উনি স্টাডি করেছেন, 22.86% women are giving preterm low birth weight, মানে 6 মাস 7 মাসে ওয়েট, যাতে কি হয়, একটা নর্মাল বাচ্চা যার 9 মাসে মিনিমাম ওয়েট শুড বি 3 কেজি, 3000 গ্রাম, ওটা 2.5 কেজিতে ডেলিভার হচ্ছে। যখন 2.5 কেজি ডেলিভার হয়, অটোমেটিক্যালি কি হচ্ছে, প্রিম্যাচিওর বেবিতে বাচ্চা উইল এন্ড আপ ইন ডাউন সিনড্রোম হতে পারে, মেন্টাল ইনস্টেবল, ম্যালনিউট্রিশন, এভরিথিং ইজ পসিবল। তো সেটাতে কি হচ্ছে, গভর্নমেন্টেরও ভাবা উচিত, ওদেরও ইকোনমি, ওই পয়সা যাচ্ছে ফর পুয়ার পিপল, গভর্নমেন্ট হসপিটালে ওরা সব মানে ট্রিটমেন্টে যায়, ওগুলো সব ফ্রি ট্রিটমেন্ট, তো ওখানে ডেফিনেটলি দ্য ইকোনমি গোজ ডাউন। তো এইগুলো অ্যাওয়ারনেসটা করা উচিত, যেটা টুথ ফেরি ফাউন্ডেশন ইজ ডুইং দ্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমি বলছি না যে এভরি পেশেন্ট, মানে আমরা ক্লিনিশিয়ানদের বলতে চাই, এনি পেশেন্ট যেই আসুক, ক্লিনিং মানে স্কেলিং যেটা আমরা বলি ইজ আ মাস্ট। আল্ট্রাসনিক স্কেলিং দিয়ে যে কোনো পেশেন্ট, ইট শুড বি ডান। অ্যাটলিস্ট ডায়াবেটিস, স্ট্রোক, অ্যালজাইমার্স, প্রিটার্ম লো বার্থ ওয়েট, এইগুলো 50% রিস্ক কমে যাবে। 50% কমে গেলে যদি, ইটস অলওয়েজ বেটার না ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। সেই হিসেবে দিস ফাউন্ডেশন ইজ ডুইং ওয়ান্ডারফুল ওয়ার্ক, টুথ ফেরি ফাউন্ডেশন। আর এটাই বলছে, এনি ডেন্টিস্ট যে কোনো পেশেন্ট আসুক, শুড কাম। স্কেলিং তো মাস্ট অ্যান্ড শুড, ক্লিনিং ইজ আ মাস্ট অ্যান্ড শুড। কেন কি ক্লিনিং করলেই ইট উইল বি এ বেটার। আর গাম আর বোন, যেটা একটা সুন্দর বাড়ি করলে পরেও ফাউন্ডেশনটা স্ট্রং হওয়া দরকার, হয়তো ধসে পড়বে। সেরকম আমাদের দাঁত যদি স্ট্রং করতে চায়, তাহলে আমাদের গাম আর বোনটাকে স্ট্রং করতে হবে। হ্যাঁ, যেটাতে কি হয়, ওরাল হাইজিন ভালো করে না করলে, যেরকম দুবার ব্রাশিং করা, তারপরে মাউথ ওয়াশ ইউজ করা, এইগুলো, হ্যাঁ, অ্যাফোর্ডেবিলিটি হয় না সবার, বাট যতটুকুনি করা যায়, ব্রাশ একটা পেস্ট যদি দেওয়া যায়, ইফ দে ইউজ ইট, ডেফিনেটলি মানে ইনফেকশন কমবে, আর ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের ইয়ে হবে, টুথ লস অলসো উইল বি লেস। আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে স্যার, এই যে বললেন যে যখন পেশেন্টরা আসে, আমরা তাদেরকে ফার্স্টেই বলতে পারি যে আপনার একটা স্কেলিং করা দরকার।
দেখা যায় যে অনেক সময় আমরা ডক্টররা বলি বাট পেশেন্টরা করতে চায় না। তো আমার আমার কাছে যেটা মনে হয় যে এই যে অ্যাওয়ারনেসটা এটা যদি একটু প্রাইমারি এডুকেশন থেকে যদি আমরা স্টার্ট করতে পারি, যেমন এখন যেমন স্কুলেই 7-8-এর বাচ্চাদের ক্ষেত্রে যে শারীরিক চর্চার যে হুম। বইগুলা অ্যাড করা হয়, যে বিভিন্ন স্টেজে পিউবার্টিতে ছেলেদের মেয়েদের কি করা উচিত, আমার মনে হয় ওইসব বইগুলাতে যদি নর্মাল মানে পাবলিক হেলথ অ্যাওয়ারনেস। সাথে একটু যে ডেন্টাল পাবলিক হেলথ, যেমন কিভাবে সঠিকভাবে দাঁত ব্রাশ করা যায়, দাঁত ব্রাশ করার প্রয়োজনীয়তা ছোট বাচ্চাদের ক্ষেত্রে, মানে ওখান থেকে যদি আমরা শুরু করতে পারি, তাহলে মানে ছোটকাল থেকে এই ধরনের একটা মেন্টালি সেট আপ তৈরি হতে পারে যে আমাদের ওরাল হাইজিন মেনটেনেন্সটা কেমন হওয়া উচিত আর এটার ইম্পর্টেন্সটা কি। আপনার কি মনে হয় ধর এই কারিকুলাম গুলা কি ইন্ডিয়াতে আছে বা বাইরে আছে, না এটা কি আমাদের বাংলাদেশেও করা উচিত কিনা? হ্যাঁ, আমাদের কি হয়, যখনই আমাদের ইন্ডিয়াতে যেটা আছে, সব স্কুলে ডেন্টাল চেক আপ হয়, জেনারেল হেলথ চেক আপ প্লাস ডেন্টাল চেক আপ হয়। তো ডেন্টাল চেক আপে ওদের আইদার মানে ওখানে বলা হয় যে এখানে এসো, যেখানে যে গেল, যেরকম টুথ ফেরি ফাউন্ডেশন একটা চেক আপ করতে গেল, ওদের তো ঢাকাতে অনেক জায়গায় আছে টুথ ফেরি, যে যে পেশেন্টদের যেখানে কাছে হবে একটা রিসিপ্ট লিখে দিল, বাচ্চাদের ডেন্টাল চেক আপ হয়, হওয়ার পরে ট্রিটমেন্টের জন্য ওই ক্লিনিকে বা যেখানে যেতে হয়। তাছাড়াও কতবার করে ব্রাশ করবে, কিভাবে ব্রাশ করবে, হুম। তারপরে হোয়াট আর দ্য প্রিকশনস, মানে যে এই যে ফাস্ট ফুড খাওয়া, মানে বার্গার, এই তারপর স্যান্ডউইচ, ডেজার্টস। হ্যাঁ, মানে আমি বলছি না যে মিষ্টি খেতে নেই, মিষ্টি খাওয়া ইজ নট নট রং, কিন্তু ওটার পরে ভালো মতন কুলকুচি করা, তখন তো ব্রাশ করতে হবে না, ব্রাশ দুবারই করতে ইনস্ট্যান্ট হবে। হয়তো আমি বাহিরে আমি হ্যাঁ, আছি, আমি রেস্টুরেন্টে খেলাম, হ্যাঁ, কিন্তু আমি হয়তো তখন ব্রাশ ব্রাশ করতে করতে পারবো না, পারবো না, বাট আমি ইনস্ট্যান্ট ওয়াশরুমে গিয়ে একটু ভালো করে গার্গল কুলকুচি করতে করে, পারবো। হ্যাঁ, হ্যাঁ। যদি হয় একটু গরম জল নিয়ে, হুম। গরম জল নিয়ে একটু, মানে গরম জল নিয়ে কুলকুচি করে একটু ফ্লসিং করা ফ্লসিং, যেতে পারে। ফ্লস তো হয়তো তখন এভরিবডি থাকবেও না। ক্যানট অ্যাফোর্ড আ ফ্লস, দে হ্যাঁ। ডোন্ট নো হোয়াট ইজ বেসিক। যেরকম চকলেট খেলো, বাচ্চাদের প্রথম থেকে শেখাতে হবে, ইমিডিয়েটলি চকলেট খাওয়ার পর ইমিডিয়েটলি আইসক্রিম খেলো, হুম। সুইট থিংস, মিষ্টি খেলো, ইমিডিয়েটলি জল দিয়ে ভালো করে মুখটা কুলি কুলকুচি করে, করা, হ্যাঁ। কুলি করা, দুবার ব্রাশ করা রাত্রে, মানে ইটস এ মাস্ট, দুবার, সকালে একবার উঠবার পরে আর রাত্রে একবার শোয়ার পরে, এইগুলো করা উচিত। তারপরে রেগুলার চেক আপ, ডেন্টিস্টের কাছে যাওয়া, আমরা 6 মাস বলি, যে এভরি 6 মান্থ দে শুড হ্যাভ কাম ফর এ চেক আপ, আমরা বলি, ওখানেও বলি, এখানেও হয়তো বলা হয়, কিন্তু ডেন্টিস্ট ভাবে, পেশেন্টরা ভাবে ডাক্তার তো পয়সার জন্য ওর জন্য বলছে। চাকছে, ওটা ওরকম নয়, ওটা ওটা হলো রং ইন্টেন্ট। যদি পেশেন্ট ভালোভাবে মানে চেক আপ করার পরে যদি কোনো ট্রিটমেন্ট না থাকে, তাহলে কেন করাবে, দরকার হবে না। তো সেরকম ওই অ্যাওয়ারনেসটা আসতে হবে। কেন কি, এখন একটা জায়গায় আমি বলি, কোনো সময় যদি চুল আঁচড়াতে গিয়ে হুম, এক জায়গায় ব্লিডিং হলো স্ক্যাল্প থেকে, ঠিক আছে, ইউ সব ব্লাড, কি করে, দৌড়ায় ডাক্তারের কাছে দৌড়ায়, কিন্তু গাম থেকে ব্লিডিং হলে কোনোদিন ডেন্টিস্টের কাছে আসে না। কেন আসে না? কারণ কি, ওটা কোনো ইনফেকশনই পর্যায়ে রাখে না ওরা। আমি যেটা বললাম যে দাঁত ব্যথা হলে এখনো ডাক্তার ডাক্তার মানে ফিজিশিয়ানের কাছে যায়, ডেন্টিস্টের কাছে আসে না, কেন কি অ্যাওয়ারনেসটা নেই যে দ্যার ইজ আ ডেন্টাল একটা সাবজেক্ট আছে, দাঁতের ডাক্তার আছে, ওটা এখনো অ্যাওয়ারনেসটা স্যার হয় না। নর্মাল ফিজিশিয়ানকে আমি তো দেখি যে স্যার নর্মাল ওই ফার্মেসিতে গিয়ে বলে একটা ব্যথার ওষুধ দিয়ে দিন, হ্যাঁ, আর ফার্মাসিস্টরা জিজ্ঞাসাও করে না যে এই ব্যথার ওষুধটা আপনি কিসের কিসের জন্য, জন্য খাচ্ছেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কারণ কি অনেক ব্যথার ওষুধ আছে ফর বোন, বোন মানে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস, অর্থোপেডিকের বোন পেন। হ্যাঁ। সো ওই ক্ষেত্রে অ্যাক্রস দ্য কাউন্টার হ্যাজ টু স্টপ, তাই না? হুম। ফার্মাসিস্টরাও ঠিক আছে, বিক্রি হচ্ছে, চলো দিয়ে দিল, বাট ইট ইজ রং থিং। ওই বডির সঙ্গে কোনো কোনো ওষুধ রিয়াক্ট করলে ওটা তো বাজে ব্যাপার না। হুম। তো সেই অ্যাওয়ারনেস গুলো টুথ ফেরি ফাউন্ডেশন করবে, এখন করছে, অ্যাওয়ারনেস গুলো আসা উচিত। এখন আরেকটা হলো ব্যাপার, যে এই যে জিজ্ঞেস করলে যে আমরা তো বলি স্কেলিং করতে হবে সব পেশেন্টকে, কিন্তু করতে চায় না, কিন্তু ওদের বোঝাতে হবে, কাউন্সিলিং। কাউন্সেলিং একটা কেন আমরা বলছি ক্লিনিং করতে হবে। সো ফর দ্যাট
ইউ হ্যাভ টু শো যে এইগুলো হলো ডিপোজিটস, মানে এইগুলো হলো এক্সেস। এটা দিয়ে গাম ডিজিজ হবে। গাম ডিজিজ হলে ইউ শুড হ্যাভ চার্ট যে এটার থেকে হার্ট অ্যাটাক হবে, এটা হলে থাকলে পরে পেরন্টাইটিস হবে, এটা হলে পরে লো প্রিটার্ম লো বার্থ ওয়েট হবে, এটা হলে পরে স্ট্রোক হবে, এটা হলে ডায়াবেটিস হবে মেন। মানে ইট ইজ এ রিলেশনশিপ, যেটা প্রুভড, মানে আমরা বানিয়ে বলছি না, ইট ইজ প্রুভ, সাইন্টিফিক্যালি প্রুভ। তো সেইগুলো বললে পরে একটু আমার হিসেবে দ্যার ইজ নাথিং রং, একটু ভয় একটা ভয় ভীতি কাজ করে। একটু ভীতি তো কাজ করতেই হবে। কারণ কি আনএথিক্যাল তো কিছু বলছো না, যেটা বলছো দ্যাট ইজ নর্মাল, তার স্বার্থের জন্য, পেশেন্টের তার স্বার্থের জন্য, আমাদের স্বার্থের জন্য নয়। তারপরেও যদি না করে সেটা কিছু করবার নেই, সে তো তাদের উপরে। গিভ এক্সাম্পল, মানে যেরকম বলতে পার আপনার যখন চুল কম মানে আঁচড়াবার সময় রক্ত বেরোলে আপনি তো ডাক্তারের কাছে দৌড়ান কিনা? হ্যাঁ, কেন যান? হ্যাঁ রে মাথা থেকে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, তো দাঁত থেকে রক্ত বেরোলে কেন আসেন না ডেন্টিস্টের কাছে? ওই টাইপের জিনিসগুলো, আর কিছুই না। আর স্যার, আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমি একটু আমাদের প্রফেশনালদের কথা বলি। যেমন হচ্ছে আমরা যখন বিডিএস কমপ্লিট করি, মানে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, এটা যখন কমপ্লিট করি আমাদের অধিকাংশই ওই চিন্তা ওই মানে ওইভাবে ফোকাস থাকি যে আমরা ফাইনাল ইয়ারে যে 5টা সাবজেক্ট পড়ি, প্রস্থোডন্টিক্স, অর্থোডন্টিক্স বা ওএমএস বা কনজারভেটিভ, আমরা ওগুলো নিয়েই বেশি আগানোর চেষ্টা করি। আপনার কি মনে হয় যে বাংলাদেশে পেরিওডন্টোলজি মানে এই সাবজেক্টটাকে ফোকাস করে কি আরো বেশি স্পেশালাইজেশন নেওয়ার কি দরকার? অবশ্যই না, কারণ বাংলাদেশে আমি দেখলাম এরকম খুব কম। পেরিওডন্টোলজি বাংলাদেশে মানে নেই, নো পেরিওডন্টিস্ট, স্পেশালাইজেশন নেই। 5টা সাবজেক্টে যে স্পেশালাইজেশন আছে সেটারও বঙ্গবন্ধুতে ট্রেনিং হয়, 5 বছরের ট্রেনিং। আমাদের ইন্ডিয়াতে বা অন্য জায়গায় এমডিএস এর ট্রেনিং সাবজেক্টে উই হ্যাভ 8 স্পেশালিটি, 8টা স্পেশালিটির আমাদের ট্রেনিং হয়, ঠিক আছে, 8টা ডিপার্টমেন্ট। এখানে যেরকম ওরাল মেডিসিন ডায়াগনোসিস সাবজেক্ট নেই, ওরাল প্যাথো আছে কিন্তু সেই হিসেবে নয়। পেরিও তো থার্ড ইয়ারে শেখানো হয়, আর ওটা মার্জড উইথ ওরাল প্যাথো বলে। পেরিও যে এত ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সাবজেক্ট এখনো বাংলাদেশের ডেন্টাল যে ফ্যাটার্নিটি ওরা বোঝেনি। ওরা কনজারভেটিভ, প্রস্থেটিক্স, অর্থো করে যাচ্ছে। আমার কথা হলো, নট অ্যাজ এ পেরিডন্টিস্ট এর মত দিয়ে বলে না, জেনারেলি আমি বলছি। আগেও এক্সাম্পল দিলাম, একটা সুন্দর বিল্ডিং বা একটা সুন্দর বাড়ি বানাতে গেলে ফাউন্ডেশন ওরকম স্ট্রং হতে হবে। প্রস্থোডন্টিস্টদের আমি বলছি, জিজ্ঞেস করছি, একটা সুন্দর ক্রাউন করলে, ল্যামিনেটস করলে, সেরামিক ক্রাউন, 3 ইউনিট ব্রিজ, 4 ইউনিট ব্রিজ হলো, ঠিক আছে, আর তার যদি ফাউন্ডেশনটাই গর্তাই যদি না স্ট্রং থাকে, 2 বছর পরে ওইটা তো দাঁত তো পড়ে গেল, তখন কি হলো? কি লাভ হলো? তুমি ফার্স্ট তো ফাউন্ডেশনটা স্ট্রং করো। ইমপ্ল্যান্টোলজি, ইমপ্ল্যান্ট অনেকে লাগাচ্ছে এখানে, কিন্তু বেস অফ দ্য ইমপ্ল্যান্ট, কেন ইমপ্ল্যান্ট লাগাচ্ছ, টিস্যু কি হচ্ছে না হচ্ছে, জিঞ্জার গামস কি হচ্ছে, না দেখে যেখানে হচ্ছে সেখানে লাগিয়ে দিলে হবে না। ইট হ্যাজ গট সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিহাইন্ড ইট। সবকিছুর মধ্যে একটা সায়েন্স আর টেকনোলজি থাকে, উইচ হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড। আর সব পেশেন্ট এক হয় না। তো সেই জন্য যেরকম অর্থোডন্টিক ট্রিটমেন্ট করা হলো, তারপরে ফাউন্ডেশনই স্ট্রং নয়, তো কি হবে? অটোমেটিক্যালি রিল্যাপস করবে, কারেক্ট? কনজারভেটিভ, আরসিটি করলো দাঁতে, আরসিটি করলো, ক্রাউন লাগালো, কিন্তু দাঁতের মধ্যে পেরিডন্টাইটিস, ওর তো নড়ে পড়ে যাবে। তা আরসিটি পেশেন্টের আরসিটির পয়সা গেল, ক্রাউনের পয়সা গেল। আমি বলছি না যে ইউ শুড নট ডু, কিন্তু দেখা তো উচিত যে যে আমার ওটা কতদিন, শিকড়টা আগে শক্ত করতে কত, হবে। হ্যাঁ, শিকড়টা যদি না স্ট্রং হলো দাঁতের, তাহলে আর কি লাভ হলো? এত কিছু সৌন্দর্য মানে করে একটা কোনো লাভ তো নেই। দেখতে তো খুবই সুন্দর, এস্থেটিক্স খুব সুন্দর লাগছে সান, অ্যান্ড এফোর্ডেবিলিটি, পয়সাও নিলে, পয়সা তো ইউ চার্জ দ্য মানি ডেফিনেটলি ফর ইয়োর, মানে নিজের স্পেশালিটির জন্য, নিজের স্কিলের জন্য ইউর চার্জিং। চার্জ করবার পরে তারপরে তো পড়ে গেল দাঁত, তো আর কি লাভ হলো? সেটাই হলো আমার মূল কথা। এখন হ্যাঁ, এখানে আমি তো এসছি
কথাবার্তা বললাম, বঙ্গবন্ধুতে বলেছি, ঢাকা ডেন্টাল কলেজে বলেছি, তারপরে সেক্রেটারি জেনারেল আলী নূর, তারপরে লাইন ডাইরেক্টর ছিলেন, ডাইরেক্টর, সবাইকে তো প্রথম দিনে ঢাকা ডেন্টাল কলেজে যেটা অফিসিয়াল প্রোগ্রাম ছিল সবাইকে বলেছি এই এই হলো, এই এই হতে পারে পেরিওডন্টাইটিস। আর পেরিওডন্টাইটিস সাবজেক্টটাই নেই, মানে এমএস তো নেই, সাবজেক্টটাও থার্ড বিডিএস এ করানো হয়, আর কি জাস্ট স্কেলিং করানো হয়, তো ওটার মধ্যে কোনো ইন্টারেস্টই পায় না কোনো স্টুডেন্ট। কেন কি কি করবে, সাবজেক্টটাই নেই। তো সেই হিসাবে ইন্টারেস্ট গ্রো করতে হবে। আর 90% অফ দ্য পপুলেশন আর হ্যাভিং পেরিওডন্টাল প্রবলেম, অ্যাটলিস্ট গাম ডিজিজ, জিঞ্জিভাইটিস, তো ওইগুলোকে তো রেকটিফাই করতে হবে। দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট, আমাদের এগিয়ে যেতে হবে। তো একটা কোনো ফাউন্ডেশন, কোনো ইয়েতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করলে পরে গভর্নমেন্ট অলসো। আর আমার তো এটা বলি যে এনি প্রেগনেন্ট উমেন should get a dental checkup done and scaling done, must and should, in the second trimester. Second trimester এই করা উচিত scaling, not in first trimester, not in third trimester, only in second trimester. Scaling হোক কি filling হোক, any treatment, dental treatment has to be done in the second trimester. It is a must. মানে আমাদের প্রাইমারি হেলথ সেন্টারে, এখন আমাদের প্রাইমারি হেলথ সেন্টারে ইন্ডিয়াতে, ভারতে, আমরা একটা পেরিওডন্টাল সোসাইটি থেকে, এখন এখানে বাংলাদেশ পেরিওডন্টাল সোসাইটি বানিয়েছে, ওরা করা হয়েছে। পেরিওডন্টাল সোসাইটি থেকে আমি হলাম পেরিওডন্টাল সোসাইটির প্রেসিডেন্ট ইলেক্ট এই বছরে। আগের বছর তো আই কুডন্ট টেক, নেক্সট ইয়ার, দিস ইয়ার আই এম গোইং টু টেক ওভার অ্যাজ এ প্রেসিডেন্ট। আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি উইথ ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া করে, যত মানে লেডি, মানে ইউজুয়ালি ইটস এ রুরাল লেডি, যারা অ্যাফোর্ডেবিলিটি অত ইয়ে করতে পারে না, রুরাল সেন্টারে যেখানে যেখানে ওরা দেখাতে যায়, মানে গাইনোকোলজি ফর প্রেগনেন্সি, গাইনোকোলজিস্ট শুড মেক ইট দ্যাট ও ডেন্টিস্টের কাছে পাঠানো, মাস্ট অ্যান্ড শুড, ইট শুড বি দ্য প্রোটোকল অফ দ্য গভর্নমেন্ট। এনি প্রেগনেন্ট উমেন যে মানে গভর্নমেন্ট হসপিটালে যাচ্ছে, তাদের মেক শিওর গাইনোকোলজিস্ট শুড সেন্ড দেম টু আ পেরিওডন্টিস্ট। পেরিওডন্টিস্ট এখানে নেই, মানে ডেন্টিস্ট, যে কিনা স্কেলিং, রুট প্লেনিং করে দিলে পরে 50% অফ ওরাল হেলথ উইল চেঞ্জ। মানে জেনারেল প্র্যাকটিশনার যারা, ওনাদের কাছেও যদি আসে হ্যাঁ, অ্যাটলিস্ট সেই এনি ডেন্টিস্ট, হ্যাঁ ডেন্টিস্ট, কারণ এখানে তো পেরিওডন্টিস্টই নেই। আর পেরিওডন্টিস্টও থাকলে পরেও অতগুলো কাজটা করতে পারবে না। তো জেনারেল ডেন্টিস্ট, মানে যারা সবাই ডেন্টিস্টরা, ডেন্টিস্টের কাছে পাঠানো বেসিক ম্যানেজমেন্ট মিনিমাম, হ্যাঁ মিনিমাম স্কেলিং করে দেওয়া, মিনিমাম। আর তারপরে ফিলিং টিলিং থাকলে, কারণ কি যদি ব্যথা, দাঁতের ব্যথা ওঠে ডিউরিং দ্য প্রেগনেন্সি, আর কি হয়, প্রেজেন্ট মাদার, উড বি মাদার, তারা বেশি বাচ্চাদের সম্বন্ধেই ভাবতে থাকে, মানে যে উইচ ইজ গ্রোয়িং চাইল্ড, কারেক্ট। তো ওরা অতটা মুখের ক্লিনিনেস, ব্রাশ করা, ক্লিন রাখা, ওটা বেশি আমরা চিন্তাই করে না, ওদিকে মাথায় দেয় না। তো ওটাও অ্যাওয়ারনেস করলে পরে ওটার দিকেও যেরকম যেরকম খাওয়া দাওয়া ডিউরিং প্রেগনেন্সি, গুড ডায়েট খাওয়া উচিত, সেরকম দাঁতটাও ওরকম সূক্ষ্ম রাখা, ক্লিন রাখা, পরিষ্কার রাখা, চেক আপ করানো ইজ পার্ট অফ দ্য ফর এভরিবডি, নট অনলি প্রেগনেন্ট উমেন, এনিবডি, সবার জন্য, সবার ছোট জন্য। বড় সবার। যেরকম ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট কে ইমিডিয়েটলি একটা ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত, কোনো প্রবলেম নেই, তাও চেক আপের জন্য যাওয়া উচিত। এটাই হলো আমার বক্তব্য। ধন্যবাদ স্যার আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা সবাই আশা করব এর পরের বার যখন আপনি বাংলাদেশে আসবেন, আপনি আরো ইমপ্রুভমেন্ট দেখবেন, আরো নিশ্চয়ই, ডেভেলপমেন্ট দেখবেন নিশ্চয়ই। ডেন্টিস্ট্রি নিয়ে, টোটাল ডেন্টাল হেলথ নিয়ে বাংলাদেশে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আমাদের সাথে স্যার ছিলেন। আমি মনে করি যে এতটুকু ভিডিওতে আপনাদের অনেক কিছু, আপনাদের উপকার হবে বা জানবেন, আর অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।